হ্যালো ডিয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। নতুন সিলেবাস ভিত্তিক গ্রুপ সিডি এর আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন আলোচনা করব। পরীক্ষার একদমই দেরি নেই, অতএব তোমাদের এখন শুধু করা উচিত রিভিশন। সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ র্যাপিড ফায়ার মোডে মোস্ট ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ কোশ্চেন পলিটিক্যাল সায়েন্স থেকে, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এবং শেষের ক্লাসের শেষে থাকছে বেশ কিছু এনইপি, নিউ এডুকেশন পলিসি, যেখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই, বলা ধারণা করা যাচ্ছে যে ওখান থেকে কোশ্চেন দেবে। তো সেই নিউ এডুকেশন পলিসি থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই সম্বন্ধেও কিছু আলোচনা করেছি। অতএব আশা করব তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকবে। তো প্রথমে হচ্ছে হোমওয়ার্ক ছিল, আগের দিনের অ্যান্সার করেছো অনেকেই, আর যারা করনি সঠিক উত্তরটি এখন জেনে নি। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? ক 18 বছর, খ 21 বছর, গ 25 বছর, ঘ 30 বছর। তাহলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন 25 বছর। একজন লোকসভার সদস্য যদি হতে চাও 25 বছর বয়স প্রয়োজন হয়। তো আমাদের মূল টপিকে চলে যাই। প্রথম কোশ্চেন, যেখান থেকে তোমাদের সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থায় ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে? এখান থেকে বারবার কোশ্চেন দেখা যায়, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে। অর্থাৎ প্রথম কোশ্চেনটাই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অ্যান্সার জানলে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, যেখান থেকে তোমাদের রিভিশন হবে। আর না জানলে সঠিক উত্তর আমরা জেনে নেবো। আমার এই পুরো সেশনটাই থাকবে প্রশ্ন উত্তর এইভাবে। তো সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে? ন্যাশনাল এমার্জেন্সি কোন ধারায় আছে? 352 নম্বর ধারায়, 356 নম্বর ধারায়, 360 নম্বর ধারায়, 370 নম্বর ধারায়। তাহলে সঠিক উত্তর কি হবে? 352 নম্বর ধারায় এই ধারায় জাতীয় এমার্জেন্সি আছে। আর একটি 356 হলো রাজ্য জরুরি অবস্থা। কোনো রাজ্যে যদি জরুরি অবস্থা দেখা দেয় তাহলে সেখানে কত ধারা জারি হয়? 356 ধারা। আর 360 ধারা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। অর্থাৎ যদি কোনোভাবে আর্থিক সংকট দেখা যায় দেশের মধ্যে, সেই সময় 360 নং ধারা চালু করা হয়, যেটা আর্থিক জরুরি অবস্থা। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, স্পিকার। খুব সোজা কোশ্চেন, কিন্তু এখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখান থেকেও বারবার প্রশ্ন দেখা যায় যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন। তাহলে সঠিক উত্তরটি আমরা জেনে নিই। সঠিক উত্তর হবে কি? উপরাষ্ট্রপতি। তিনি পদাধিকার কবলে, আগে পদাধিকার যে থাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, সেই তার পদাধিকারের জন্যই তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তরীয় কাঠামোর কথা প্রথম কোন কমিটি সুপারিশ করেছিল? এই যে পঞ্চায়েত, আমাদের দেশের যে পঞ্চায়েত ব্যবস্থাগুলো, সেখানে ত্রিস্তরীয় ব্যবস্থা দেখতে পাই। এটা কোন কমিটি সুপারিশ করেছিল? ক অশোক মেহতা কমিটি, খ বলবন্ত রায় মেহতা কমিটি, গ সরকারিয়া কমিটি, ঘ শরণ সিং কমিটি। তাহলে এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটি, 1957 সালে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে প্রশ্ন আমাদের রাজ্যের পরীক্ষা, এইসব জায়গাগুলো থেকে প্রশ্ন প্রতিনিয়তই রাজ্যের পরীক্ষাগুলোয় দেখা যায়, পঞ্চায়েতি ব্যবস্থা এখানে। তো আমি সেই জন্য তোমাদের এখান থেকে প্রশ্ন নিয়ে এসেছি যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তরীয় কাঠামো কোন কমিটি প্রথম সুপারিশ করেছিল? তাহলে এটার সঠিক উত্তরটি রিভিশন করবে বারবার তোমরা পরীক্ষার আগে। এটার উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটি। অতএব কি বলা হচ্ছে, তোমরা এখান থেকে পার্টিসিপেট করতে পারো। প্রথম কথা, তোমাদের পরীক্ষার দেরি নেই, রিভিশন প্রয়োজন। অতএব তোমরা এখান থেকে প্রথম পার্টিসিপেট করো। আমার কমেন্টে পার্টিসিপেট করতে পারো, তোমরা মনে মনে পার্টিসিপেট করো। আর দ্বিতীয়ত, রিভিশন দাও, কারণ গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। রিভিশন করে পরীক্ষার আগে দেখে যাও, এখান থেকে আশা করি কমন আসবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে সংশোধন করার পদ্ধতি, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট, সেই সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট হয়, তো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যে আমাদের যে সংবিধান, তার যে অ্যামেন্ডমেন্ট করা যায়, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, না কানাডা? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে যে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট করা যাবে, সেটা নেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস কটি আছে আমাদের সংবিধানে? বর্তমানে সঠিক উত্তরটি কি হবে? 11টি। 11টি
আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এখান থেকে তো এর আগে যে পরীক্ষাটা হলো ফুড, সেখানে কোশ্চেন এসেছিল। অতএব তোমরা এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেখে যাবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, 65 বছর। পরবর্তী প্রশ্ন কি, কোন অধিকারটিকে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? কোনটিকে? এটা আসার চান্স আমি মনে করি তোমাদের পরীক্ষায় খুবই বেশি। কোন অধিকারটি থেকে 44তম সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার, গ ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঘ সাম্যের অধিকার। তাহলে এখানে সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর সম্পত্তির অধিকার। এটি আমাদের যে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল তাতে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে, অর্থাৎ অন্য আর্টিকেলে এটাকে বলা হয়েছে। পরবর্তী, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ক জওহরলাল নেহরু, খ ডক্টর বি আর আম্বেদকর, গ সর্দার বল্লভভাই প্যাটেল, ঘ মৌলানা কাবুল আজাদ। তাহলে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে কি? ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল অর্থাৎ মানি বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায়? এখান থেকেও প্রশ্ন আসার চান্স খুবই বেশি পরীক্ষায়। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থ বিল। এটা তোমরা ডিটেলসে আলোচনা করে নিতে পারো, দেখে যেতে পারো রিভিশন, বা যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানে আমরা যথাসম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থ বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায়? তাহলে সঠিক উত্তর কি হবে? লোকসভায়, রাজ্যসভায়, সুপ্রিম কোর্ট, যৌথ অধিবেশন অর্থাৎ লোকসভায় রাজ্যসভায় দুটোই। কোথায় পেশ করা যায় মানি বিল? কোথায় পেশ করা যায়? তাহলে সঠিক উত্তর হবে ক লোকসভায়। কেবলমাত্র লোকসভায় কিন্তু মানি বিল পেশ করা হয়। পরবর্তী, ভারতের সংবিধানের অভিভাবক অর্থাৎ গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? আমাদের যে দেশের সংবিধান সেটাকে রক্ষা করার মেন ভূমিকায় কে আছে? তাকেই তো গার্জিয়ান বলা হয় না? তোমাদের পরিবারের মেন ভূমিকায় যে আছে তাকেই গার্জিয়ান বলা হয়। তাহলে আমাদের সংবিধানের অভিভাবক অর্থাৎ গার্জিয়ান কে? তোমরা একটা, যারা জানো তারা তো উত্তর করতেই পারবে, আর যারা জানো না তারা একটা পরীক্ষার সময় কিন্তু মাইন্ডটাকে অ্যাক্টিভ রাখবে। এইরকম প্রশ্ন দিলে তোমরা কি করবে, কে করতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা করলেও কিন্তু এখান থেকে উত্তর বেরিয়ে আসবে। অতএব এখান থেকে তোমরা কিন্তু অনায়াসে উত্তর করতে পারো যদি নাও জেনে থাকো। কে, যে আমাদের পুরো আইনি সিস্টেমটাকে কে রক্ষা করে, মেন উপরে আছে কে? তাহলে সঠিক উত্তর কি হবে? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, না প্রধানমন্ত্রী? তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর কি হবে? গ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই না আমাদের সমস্ত বিচার ব্যবস্থার ঊর্ধ্বে। তাহলে গার্জিয়ান কাকে বলা হবে? সুপ্রিম কোর্টকেই বলা হবে। আমাদের যদি কোনো কেস যদি আমাদের রাজ্যের কোনো কোর্ট থেকে যদি না হয়, মানে সংশোধন না হয় পুরোপুরি, যদি তোমরা বিচার না পাও, তখন তোমরা মেন চলে যাও সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টকেই না গার্জিয়ান বলা হবে। এই ধরনের কিন্তু আইডিয়া তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে পরীক্ষার সময়, যাতে তোমরা পরীক্ষার উত্তরগুলো সঠিকভাবে করে আসতে পারো, এবং যে টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছি সেইগুলো রিভিশন করে যাবে বারবার, এটাই তোমাদের কাছে বলা। পরবর্তী একটি কথা, যারা পিডিএফ মানে পেতে চাও যে এই ক্লাসের পিডিএফ থেকে রিভিশন করব, তারা আমি পিন বক্সে, কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপের চ্যানেল আমাদের, সেখানে আমি প্রতিদিন যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর পিডিএফ শেয়ার করি, সেখান থেকে তোমরা রিভিশন করতে পারো। অতএব যাদের পিডিএফ থেকে রিভিশন করতে চাও তারা লিংকে ক্লিক করে অবশ্যই চলে যাবে আমাদের চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাসের। তো পরবর্তী প্রশ্ন কি, যে পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? একজন প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 18 বছর, 21 বছর, 25 বছর, না 30 বছর? এর সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ 21 বছর। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, একটু উল্টোপাল্টা হয়ে গেছে নাম্বারটা। ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণিত হয়েছে? কোন অংশে? পার্ট 2 তে, পার্ট 3 তে, পার্ট 4 এ, না পার্ট 5 এ? কোন অংশে বর্ণিত হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এখানে কি কি গুলো আছে তোমরা একবার রিভিশন দিতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা কোনো ডাউট থাকলে সেটাও আমাকে লিখে জানাও, আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব।
তাহলে এর সঠিক উত্তরটি কি জেনে নিই। সঠিক উত্তর গ পার্ট 4 এ অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল কত 36 থেকে 51, যে পুরো আর্টিকেল গুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কোথায় কোন আর্টিকেলে কি বর্ণিত হয়েছে সেটা তোমরা রিভিশন দিয়ে যাও পরীক্ষার আগে। পরীক্ষার একদমই দেরি নেই, এই সময় রিভিশনটাই ইম্পর্টেন্ট, তাই তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে রিভিশন দাও। তোমারও কিন্তু এখানে একটা সিট লাগবে, অতএব যতটা পারবে দেখে যাও, তোমরা সঠিকভাবে উত্তর করে আসতে পারবে। এর সঠিক উত্তর তাহলে দেখে নিলে যে পার্ট 4 এ আমাদের ডিরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণিত হয়েছে। আর আর্টিকেল কত যদি প্রশ্ন করা হয় তখন উত্তর করবে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? আগে ভোট দিতে পারতো 21 বছর বয়সে, কিন্তু সেটি কমিয়ে 18 করা হয়েছে। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? যেটা তোমাদের প্রথমে একটা প্রশ্ন করলাম যে আমাদের যে অ্যামেন্ডমেন্ট করতে পারবে তা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেটার উত্তর দেখলে তো সেই যে নেওয়া হয়েছে সেটারই এখানে অ্যাপ্লাই করেছে যে কত নম্বর সংশোধনীতে হয়েছে এটা। এর সঠিক উত্তর কি হবে? গ 61তম সংশোধনীতে আমাদের যে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল, যেটা কত সালে? 1989 সালে। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, সংশোধনের যৌথ অধিবেশনে জয়েন্ট সেশনের সভাপতিত্ব কে করে? এখান থেকে আসতে পারে, আমাদের সেশন কিছুদিন আগেই শেষ হলো সংবিধানের, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো এখানে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর কি হবে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, গ লোকসভার স্পিকার, ঘ প্রধানমন্ত্রী। তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর কি হবে? গ লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ইলেকশন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? এই ধরনের প্রশ্ন বারবার আসে যে ভারতের প্রথম কে ছিলেন, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন, এই ধরনের প্রশ্ন বারবার আসে। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন, এই প্রশ্ন বারংবার দেখা যায় পরীক্ষায়। এগুলো গুরুত্বপূর্ণ। প্রথম কোথায় কে নিয়োগ হয়েছিল, এগুলো অবশ্যই জেনে যাবে পরীক্ষার আগে, অবশ্যই একবার করে চোখ বুলিয়ে যাবে, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি এখান থেকে। তাহলে প্রশ্নটি কি তোমাদের এখানে? প্রথম নির্বাচন কমিশনার ইলেকশন কমিশনার কে ছিলেন? জি.ভি. মাভালাঙ্কার, সুকুমার সেন, গ টি এন শোষান, ঘ সুশীল আরোরা। এর সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর কি হবে? খ সুকুমার সেন, তিনি ছিলেন প্রথম নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? অর্থাৎ আমাদের যদি রাষ্ট্রপতিও না থাকে, উপরাষ্ট্রপতিও না থাকে, তখন আমাদের রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? প্রধানমন্ত্রী পালন করেন, না লোকসভার স্পিকার পালন করেন, না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পালন করেন, না অ্যাটর্নি জেনারেল পালন করেন? তাহলে সঠিক উত্তরটি কি জেনে নিই। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হবে কি উত্তর? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে আমি তোমাদের এখানে একটা প্রশ্ন একটু আগেই দেখলে যে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন কে? সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি। আর আবার তাকে কি করা হয়? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে সেই সময় তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে, না আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ? তাহলে আমি আশা করবো এই প্রশ্নের উত্তর অনেকেরই, যারা পরীক্ষা দিতে যাচ্ছে সিরিয়াস অ্যাসপারেন্ট, অবশ্যই জানা উচিত, জানিয়ে ফেলো। আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তর কি হবে? খ ব্রিটেন। ব্রিটেন থেকেই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, ঘ স্থায়ী কোনো মেয়াদ নেই। তাহলে এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। আমরা অনেকেই জানি যে একটা সরকার কত বছর থাকে, কত বছর থাকে সরকার ক্ষমতা হলে? 5 বছর। কিন্তু এখানে উত্তর কি হবে বলো তো দেখি? উত্তর কিন্তু 5 বছর হবে না। এটাই একটা ট্রিকি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনায়াসে দিয়ে দেয়, যে তোমরা ভুল করার চান্স এখানে অনেক বেশি থাকে। অতএব রাজ্যসভার সদস্যের মেয়াদ কত হয়? গ 6 বছর। 6 বছর তার মেয়াদ থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর তফসিলে অর্থাৎ কত নম্বর শিডিউলে দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত হয়েছে? অ্যান্টি ডিফেকশন ল 8ম তফসিল, 9ম তফসিল, 10ম তফসিল,
না একাদশ তফসিল? এই যে শিডিউল গুলো আছে এই শিডিউল থেকেও কোশ্চেন, যে তোমাদের 12টা শিডিউল প্রথমে আলোচনা করা হলো, এই 12টা শিডিউল থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি। আমি বারবার বলছি 12টা শিডিউল দেখে যাও। তোমরা যদি নোট চাও 12টা শিডিউলের বিষয়ে বা কোনো তোমাদের আলোচনা করে দিতে হয়, কমেন্ট বক্সে জানিয়ে দাও, তোমাদের 12টা শিডিউল সম্পূর্ণ আলোচনা করে দেবো। কিন্তু এখান থেকে প্রশ্ন একটা না একটা প্রশ্ন দেখতে পাবে আপকামিং এক্সামে। অতএব এটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই শিডিউল থেকে অ্যান্টি ডিফেকশন ল এর সঠিক উত্তর কি হবে? গ, দশম তফসিল অর্থাৎ 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল এর বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এখান থেকে জানাতে পারো 11th শিডিউলে কি আছে, কমেন্ট বক্সে জানাতে পারো। 12th শিডিউলে কি আছে জানাতে পারো। আবার যারা জানো না, জানতে চাও, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের জানিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব খুব শীঘ্রই। পরীক্ষার একদমই দেরি নেই, তাই তোমাদের বলা হচ্ছে রিভিশন করো, ক্লাসটা নোট নাও। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে নোট পেয়ে যাচ্ছে, সেখান থেকে রিভিশন করো। খুব গুরুত্বপূর্ণ একটা সেশন, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান কে? প্রধান, বিডিও, ডিএম, পঞ্চায়েত সচিব? তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান কে হবে? ক, প্রধান। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি করা হয়েছে? আর্থিক জরুরি অবস্থা তোমাদের একটু আগেই আলোচনা করা করা হলো যে দেশের যে জরুরি অবস্থা সেটা কত নম্বর ধারায় এক্ষুনি করানো হলো। তোমরা এক্ষুনি করানো হলো, তোমরা কমেন্ট বক্সে জানাও দেখি। আর যারা জানো না, এখান থেকে জেনে নাও যে ফিনান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর ধারায় জারি করা হয়। সঠিক উত্তর কি হবে? গ, 360 নম্বর ধারায় ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? আমি বললাম না তোমাদের এক্ষুনি যে প্রথম, যে আমাদের দেশের প্রথম এই যে মহিলা রাষ্ট্রপতি, প্রথম মহিলা বিচারপতি, এইগুলো থেকে কোশ্চেন আসে, নিয়তই দেখা যায়, প্রতিনিয়তই। যদি তোমরা 10টা পরীক্ষার PYQ দেখো, সেখানে 4টে 5টা পেয়েই যাবে যে প্রথম মহিলা কে ছিলেন, কোথাও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রথম আইনমন্ত্রী কে ছিলেন, এই ধরনের প্রশ্ন বারংবার দেখা যায়। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এর সঠিক উত্তর কি হবে? ক, প্রতিভা প্যাটেল, খ, দ্রৌপদী মুর্মু, ঘ, সরোজিনী নাইডু, না ঘ, ইন্দিরা গান্ধী? প্রথম রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। আর এই যে এখন বর্তমানে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি হলেন ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। এটাও মনে রাখছো যে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি তিনি হলেন দ্রৌপদী মুর্মু, যিনি বর্তমানে আমাদের রাষ্ট্রপতি। আর প্রথম মহিলা রাষ্ট্রপতি যদি প্রশ্ন আসে, তখন তোমরা উত্তর করবে প্রতিভা প্যাটেল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কথা বলা হয়েছে? কোন অংশে? পার্ট 10, পার্ট 11, পার্ট 12, পার্ট 13? কোন পার্টে বলা হয়েছে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কথা? তাহলে এর উত্তর হবে কি? পার্ট 11। এই আর্টিকেল কত নম্বর সেটা যদি জিজ্ঞাসা করে, তখন তোমরা উত্তর করে আসবে আর্টিকেল 245 টু 263, অর্থাৎ অনুচ্ছেদ 245 থেকে 263। এই মধ্যে যে সমস্ত আর্টিকেল গুলো আছে, সেখানে রাজ্য ও কেন্দ্রের যে সম্পর্ক হবে সেটা সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, না বিরোধী দলনেতা? এর সঠিক উত্তর কি হবে? পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হন? গ হবে লোকসভার স্পিকার। আমাদের বর্তমানে লোকসভার স্পিকার কে আছেন তোমরা জানিয়ে ভালো দেখি। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান যদি জিজ্ঞাসা করে, তখনও উত্তরটা করে আসতে পারবে। আবার যদি বলা হয় যে লোকসভার স্পিকার কে বর্তমানে, সেটাও তোমরা উত্তরটি করে আসতে পারবে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমরা কমেন্ট বক্সে এটার উত্তর অবশ্যই জানাচ্ছ, এটা আশা করব। তাহলে লোকসভার স্পিকার কে? লোকসভার স্পিকার কে, এটাই জানাচ্ছ তোমাদের প্রশ্ন। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয় কে? লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। এই কোশ্চেনটাই হুবহু, এই কোশ্চেনটাই তোমাদের তুলে দিতে পারে যে মিনি কনস্টিটিউশন কোন সংবিধান সংশোধনীকে বলা হয়? ক, 24তম সংবিধান সংশোধনী, খ, 42তম, ক, 44তম, না ঘ, 73তম? কত নম্বর সংবিধান সংশোধনী? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, 42তম সংবিধান সংশোধনী। 1976 সালে, যেটা তখনকার প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি করেছিলেন। এই 42তম সংবিধান সংশোধনীকেই কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে।
পরবর্তী প্রশ্ন 26, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা পদচ্যুত করা হয়? কত নম্বর ধারা অনুযায়ী? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? গ, 61 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করা হবে। করা যায় কিভাবে সেই বিষয়ে জানানো হয়েছে 61 নম্বর ধারায়, অর্থাৎ 61 আর্টিকেলে। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? সুমিত্রা মহাজন, মীরা কুমার, সরোজিনী নাইডু না সুচেতা কৃপালিনী? কে ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার? জানিয়ে ফেলো দেখি, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। এখন ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে এবং এই পরীক্ষায় আসার চান্স খুবই বেশি এই সমস্ত প্রশ্নগুলো। অতএব যারা জানো একটু জানিয়ে ফেলো, আর জানো না সঠিক উত্তরটি এখনই জেনে নিই। সঠিক উত্তর কি হবে? খ, মীরা কুমার, তিনি ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার। পরবর্তী, ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? লোকপাল থেকে প্রশ্ন রিসেন্টলি অনেক পরীক্ষায় বারংবার দেখা গেছে। বারবার বলছি, যেগুলো তোমাদের হাইলাইট করে দিচ্ছি বা যেগুলো থেকে বলছি প্রশ্ন আসার চান্স খুবই বেশি, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে জেনে নেবে। ডিটেলসটা যদি না জানতে পারো কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? এখানে সঠিক উত্তর কি হবে? খ, পিনাকি চন্দ্র ঘোষ, ইনি ভারতের প্রথম লোকপাল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকপাল দিবস কবে পালন করা হয়? এখানে ডাইরেক্ট প্রশ্ন এসেছিল পরীক্ষায়, আমি দেখেছি কিছু পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন এসে যে লোকপাল দিবস কবে পালন করা হয়, কারণ এটা একটা রিসেন্ট ঘটনা, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। লোকপাল দিবস কবে পালন করা হয় এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, যারা জানো অবশ্যই জানাও, আর যারা জানো না আমাকে জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে, আমি তোমাদের অবশ্যই উত্তর এখান থেকে দিয়ে দেবো। ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। এগুলো অবশ্যই তোমরা বারবার রিভিশন করো, না রিভিশন করলে তোমাদের মনে থাকবে না। পরীক্ষার খাতায় এই প্রশ্নটি হুবহু আসার চান্স আছে এখান থেকে, তখন তোমরা উত্তর করে আসতে পারবে। যদি রিভিশন না করো সম্ভব হবে না, অতএব রিভিশন করো। পিডিএফ দিচ্ছি আমার চ্যানেলে, যে কমেন্ট বক্সে দেখো যে পিং করা আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো। মূল সংবিধানের কয়টি মৌলিক অধিকার উল্লেখ ছিল? মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? 7টি। এখন কয়টি আছে মূল সংবিধানে মৌলিক অধিকার? এখন আছে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার বাদ যাওয়ায় বর্তমানে আছে 6টি মৌলিক অধিকার এখন আছে। এটাও প্রশ্ন আসতে পারে যে বর্তমানে সংবিধানে আমাদের কটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তখন তোমরা উত্তর করে আসবে 6টি। আর যদি বলা হয় মূল সংবিধানে অথবা 42তম সংবিধান সংশোধনীর আগে ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ ছিল, তখন উত্তর করে আসবে 7টি। আর যদি প্রশ্নটি এমন হয় বর্তমানে, তখন উত্তর করে আসবে 6টি। পরবর্তী প্রশ্ন, কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার রিট জারি করে? কত নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে? কত নম্বর আর্টিকেলে? এর সঠিক উত্তর কি হবে? 32 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ 32 নং আর্টিকেলে রিট জারি করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে না অন্ধ্রপ্রদেশে না রাজস্থানে না গুজরাটে? কোন রাজ্যে চালু হয়েছিল প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা? যারা জানো একটু জানিয়ে ফেলো দেখি, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তর কি হবে? গ, রাজস্থানে। 1959 সালে নাগৌরি জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের এ পর্যন্ত মোট কতবার জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়েছে? এই যে এনইপি থেকে, এখান থেকে কোশ্চেন আসার খুবই চান্স বেশি। হাত গুটিয়ে থেকো না, কিছু তো জানাও তোমরা যারা ক্লাস করছো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি পরীক্ষার আগে প্রাক মুহূর্তে। অবশ্যই আমি চাই তোমরা জানাও, তোমাদেরও রিভিশন হোক, তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করে আসো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, এটা আশা করেই তো এত গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসা। তোমরা কমেন্ট বক্সে যদি না জানাও, সেটা আমারও বা কি করে তোমাদের মোটিভেশন পাবো যে তোমরা অ্যাক্টিভ থাকছো ক্লাসে, সেটা তো জানতে পারবো না। তা তোমরা জানাও, অবশ্যই সেই হিসাবে আরো গুরুত্বপূর্ণ সেশন তোমাদের ভবিষ্যতে নিয়ে আসবো। তাহলে এই যে এনইপি, এখান থেকে কিছু কোশ্চেন পরপর আছে, এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি। এই জায়গাটা মনোযোগ সহকারে দেখবে এবং বাদ বাকি প্রশ্নগুলো তোমাদের মনে আছে সেগুলো কমেন্ট বক্সে জানাও, যেখান থেকে আরো অনেকে জানতে পারবে, বা আমাকেও জানাও যে এই বিষয়ে ক্লাস দরকার বা এনইপি বিষয়ে ডিটেলসে একটু আলোচনা করে দিতে, তাহলে সেখান থেকেও আলোচনা করে দেওয়া হবে। তাহলে এনইপি কতবার হয়েছে ঘোষিত হয়েছে?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 3 বার। এই পর্যন্ত ভারতে মোট 3 বার জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি। প্রথমটি কত সালে ছিল? প্রথমটি ছিল 1968 সালে, দ্বিতীয়টি ছিল 1986 সালে, আর তৃতীয়টি 2020 সালে। পরবর্তী পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোন স্তরে অবস্থিত? পঞ্চায়েত সমিতি কোন স্তরে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? খ, ব্লক স্তর। এই ধরনের প্রশ্ন আসে যে কোন স্তরে কোনটা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কতগুলো স্তরে বিভক্ত, সেখান থেকেও তোমরা জানা উচিত তোমাদের। যারা জানো একটু জানাও দেখি যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কতগুলো স্তরে বিভক্ত আমাদের দেশে। আর এখানটা প্রশ্ন ছিল যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোন স্তরে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? খ, ব্লক স্তরে। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সংবিধানে মোট কতগুলি তফসিলতার শিডিউল রয়েছে? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, 12টি। মূল সংবিধানে কটি ছিল? মূল সংবিধানে ছিল 8টি, বর্তমানে আছে 12টি। পরবর্তী প্রশ্ন, ভারতের নাগরিকত্ব অর্জনের কয়টি পদ্ধতি আছে? যে কেউ যদি ভারতের সিটিজেনশিপ নিতে চায় তার কতগুলি পদ্ধতি আছে, সেইভাবে নিতে পারবে সিঙ্গেল সিটিজেনশিপ। এটা তো বলেই দিলাম তোমাদের, আগে আলোচনা করেছে যে ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ, এটা পাঁচটি ভাবে ভারতের সংবিধানে বলা হয়েছে যে 5টি ভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। এটা কি হবে? কেউ জন্মসূত্রে পায়, কেউ বংশানুক্রমে পায়, কেউ পঞ্জীকরণ অর্থাৎ কেউ নথিভুক্ত করলে সেখান থেকে পাওয়া যেতে পারে, স্বাভাবিককরণে পাওয়া যায়, এবং ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে। কোনো অঞ্চল যদি ভারতের ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেখান থেকেও তারা ভারতের সিটিজেনশিপ পেয়ে যেতে পারে। এটা হয়েছিল কিছুদিন, কয়েক বছর আগে, যে আমাদের ছিটমহল বিনিময় হলো, সেখান থেকে কোশ্চেন আসতে পারে কতগুলি ছিটমহল বাংলাদেশকে দেওয়া হয়েছে এবং কতগুলি আমাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাও যারা জানো একটু জানিয়ে ফেলতে পারো। পরবর্তী প্রশ্নে চলে যাই, ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হওয়ার কটি কারণ থাকতে পারে? কটি কারণ থাকতে পারে? সঠিক উত্তর কি হবে? 3টি কারণে কিন্তু নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে। এর কি কি হতে পারে? স্বেচ্ছায় কেউ ত্যাগ করে দিতে পারে, অথবা অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করে, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের লেখাই আছে কনস্টিটিউশনে। কেউ যদি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে নেয়, অতএব তার দু দেশের নাগরিকত্ব আমাদের সংবিধানে পসিবল নয়, অতএব তাকে টার্মিনেট করা হবে, আমাদের দেশ থেকে তার নাগরিকত্ব টার্মিনেট করা হবে, আর সরকার কর্তৃক বহিষ্কার করে দেওয়া হতে পারে। পরবর্তী প্রশ্ন কি, ভারতের সংবিধানে কোন ধরনের নাগরিকত্বের কথা বলা আছে? কোন ধরনের নাগরিকত্বের কথা বলা আছে? এটা কি হবে? একক নাগরিকত্ব, সিঙ্গল সিটিজেনশিপ। এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আলোচনা করেছি, আর অনেকেই জানো, আর যারা জানো না তারা দেখে নেবে সেশনটি পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি, তাহলে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। পরবর্তী, এটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাহলে সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে, ইউকে থেকে। এনআরসির সম্পূর্ণ রূপ কি? এনআরসি ফুল ফর্মটি কি হবে? এই ধরনের ফুল ফর্মও পরীক্ষায় আসে। এনআরসি ফুল ফর্ম কি হবে? সঠিক উত্তর কি হবে এখানে? ক, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। সিএএ এর ফুল ফর্ম কি? যারা জানো যে জানাতে পারো, সিএএ এর ফুল ফর্ম কি? পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী কোন ক্লাস বা শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন শুরু হবে? নতুন যে নিউ এডুকেশন পলিসি এসেছে 2020 সালে, কোন ক্লাস থেকে এই ভোকেশনাল এডুকেশন শুরু হবে? এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস 5 থেকে, ক্লাস 6 থেকে, ক্লাস 8 থেকে, ক্লাস 10 থেকে। সঠিক উত্তর কি হবে? 6 থেকে। এর সাথে ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকবে ক্লাস 6 থেকে। খুবই গুরুত্বপূর্ণ নিউ এডুকেশন পলিসি তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের পড়ে যাওয়ার জন্য বলবো, পরীক্ষার আগে অবশ্যই পড়ে যাও। কিছু প্রশ্ন যদি এখান থেকে অজানা থাকে বা প্রশ্নের উত্তর খুঁজে না পাও, কমেন্ট বক্সে জানাও, সেখানে আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এনএপি 2020-তে ভোকেশনাল ট্রেনিং শুরু হচ্ছে ক্লাস 6 থেকে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে ইন্টার্নশিপ ব্যবস্থাও থাকবে। পরবর্তী প্রশ্ন, নতুন শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের, অর্থাৎ যেটা এমএইচআরডি সংক্ষেপে বলা হয়, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তার বর্তমান নাম কি? তার বর্তমান নাম কি হয়েছে? খ, শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী বর্তমানে 10+2 শিক্ষা কাঠামো বদলে কোন নতুন কাঠামো আনা আছে? কোন নতুন কাঠামো আনা আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসার চান্স অনেকটাই বেশি। তাহলে এর সঠিক উত্তরটি আমরা এখানে জেনে নিই। সঠিক উত্তর কি হবে? 5+3+3+4, অর্থাৎ ক। প্রথমে কি 5 পর্যন্ত থাকছে ফাউন্ডেশনাল, তারপর 3 বছর থাকতে অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত থাকছে প্রিপারেটরি, তারপরে 3 বছর থাকছে মিডিল, এবং
তারপর যে 4 বছর আপ টু 12 পর্যন্ত সেকেন্ডারি, আমরা এখন 10 অব্দি সেকেন্ডারি বলতাম, সেটা 12 পর্যন্ত করে দেওয়া হয়েছে নতুন শিক্ষানীতিতে। গ্রস এনরোলমেন্ট রেশিও, উচ্চশিক্ষার ক্ষেত্রে 2035 সালের মধ্যে কত শতাংশে উন্নতি করার লক্ষ্যে লক্ষ্য করা হয়েছে। যে নিউ এডুকেশন পলিসি তোমাদের আনা হয়েছে, এর একটা লক্ষ্য আছে, তাই না? নাহলে কেন নিউ এডুকেশন পলিসি এনেছে সরকার? এর একটা লক্ষ্য নির্ধারণ করেছে, এর একটা পজিটিভ দিক দেখে তবেই আনা হয়েছে। তাহলে এর কি লক্ষ্য রাখা হয়েছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে 2035 সালের মধ্যে কত শতাংশে উন্নতি করার লক্ষ্য হয়েছে? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ 50। বর্তমানে কত শতাংশ জানাও দেখি কমেন্ট বক্সে, যে আমাদের গ্রস এনরোলমেন্ট রেশিও উচ্চশিক্ষার ক্ষেত্রে কত পার্সেন্ট, বা প্রাথমিক প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কত পার্সেন্ট, যারা জানো কমেন্ট বক্সে জানাও তো। 43, স্কুলে পড়ার সময় কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর কি হবে? আঞ্চলিক ভাষার উপর বা মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ক্লাস 5 পর্যন্ত। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউ এডুকেশন পলিসি থেকে। উচ্চশিক্ষা সমস্ত কোর্স নিয়ন্ত্রণের জন্য একটি সংস্থা গঠন করার কথা বলা হয়েছে, সেই সংস্থাটির নাম কি? কোন সংস্থার কথা বলা হয়েছে? যে এখানে নতুন একটি ইউজিসি বাদে, আমি তোমাদের হিন্ট দিয়ে দিলাম, ইউজিসি বাদে নতুন একটি কোর্স নিয়ন্ত্রকের জন্য একটি সংস্থা গঠন করা হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এটির ফুল ফর্মও তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা এই ধরনের কোশ্চেনও আসতে পারে যে কোর্স নিয়ন্ত্রণের জন্য কোন একটি সংস্থা গঠন করার কথা বলা হয়েছে নতুন শিক্ষানীতিতে। তাহলে সেখানে তোমরা উত্তর করে আসবে HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় রয়েছে? ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে কোথায়? এর সঠিক উত্তর কি হবে? প্যারিস, ফ্রান্স। প্যারিস, ফ্রান্স। এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তোমাদের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন, তারপর থাকছে তোমাদের ওয়ার্ল্ড ক্রিকেট ICC, এই সমস্ত সংস্থাগুলোর হেডকোয়ার্টার কোথায় আছে? এর বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান সদস্য সংখ্যা কটি? লাস্ট কোন কান্ট্রিটি এর মধ্যে যুক্ত হয়েছে? এই যে তোমাদের পয়েন্টগুলো আলোচনা করলাম, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও এই বিষয়ে একটি সেশন তোমাদের আমি দিতে পারি, সেটা তোমাদের জানাতে হবে যে এই বিষয়ে আমরা একটা সেশন চাই। তাহলে স্টার্টিং জিকে সম্পূর্ণ স্টেট ওয়াইজ আমি তোমাদের একটা আলোচনা করে দিতে পারি, সঙ্গে বিভিন্ন ধরনের সংস্থাগুলো আলোচনা করে দিতে পারি। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তবে আমি তোমাদের ক্লাসটি নিয়ে আসবো পরীক্ষার আগেই। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? খ, প্যারিস, ফ্রান্স। জেনেভাতে রয়েছে WHO, আর WTO যেটাকে বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার সদর দপ্তর রয়েছে জেনেভাতে। দুটো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং WTO, এর দুটো সদর দপ্তর রয়েছে জেনেভাতে। আর ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? কোন ক্ষেত্রে? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? গ, চলচ্চিত্র। এই ক্ষেত্রে ভারতের দাদাসাহেব পুরস্কার দেওয়া হয়। এটি ভারত সরকারের পক্ষ থেকে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, 7ই এপ্রিল। এই দিনে কি হয়েছিল? WHO এর প্রতিষ্ঠাতা দিবস এই দিনই, 7ই এপ্রিল। কত সালে তোমরা জানাও? আর এই দিনই কিন্তু WHO মানে যে আমাদের কার্য সেটা শুরু করেছিল, এই জন্য এই দিনটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয় 7ই এপ্রিল। ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, কার দ্বারাই ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন? এর সঠিক উত্তর কি হবে? খ, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রেল বাজেট সাধারণ বাজেটের সাথে কত সালে পুনরায় যুক্ত করা হয়েছিল? কত সালে যুক্ত করা হয়েছিল? এর সঠিক উত্তর কি হবে? গ, 2017 সালে। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এই যে শেষ প্রশ্ন আজকের সেশনে, এই প্রশ্নটির উত্তর তোমরা জানাও। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তাহলে আজকের সেশনটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে হোমওয়ার্ক গুলোর কথা বললাম তোমরা জানাবে। আর তোমরা যে স্ট্যাটিক বিষয়ে কোন সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে এই বিষয়ে যদি ক্লাসগুলো পেতে চাও সেগুলো আমাকে জানাও, তাহলে তোমাদের পরীক্ষার আগে অবশ্যই ক্লাসটি নিয়ে আসবো। ধন্যবাদ। আজকের সেশন এই পর্যন্ত। অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করবে, আর যারা
আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে এই ধরনের ক্লাসের আপডেট খুব সহজেই পেয়ে যাও। পরীক্ষার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসা হচ্ছে ডেইলি, তোমাদের বিভিন্ন বিষয়, সমস্ত বিষয়, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত বিষয়ের ক্লাস পাচ্ছ, তাই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।